হ্যালো। হাত তুলে রেসপন্স করতে পারো। শোনা যাচ্ছে? নিমফিট, ওকে ওকে। থ্যাংক ইউ। ঠিক আছে, আজকে আমরা আবার ক্লাস স্টার্ট করতে চলেছি। আগের দিনকে আমরা কোষ বিভাজন নিয়ে আলোচনা করছিলাম, তো সেখান থেকেই আজকে আমরা স্টার্ট করব। আজকে আমরা আগের দিনকে ইন্টারফেস দশা, চেক পয়েন্ট এগুলো নিয়ে আলোচনা হয়েছিল। আজকে আলোচনা করব একদম মাইটোটিক ফেজ নিয়ে। ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করছি, আমাকে জানিও তোমরা দেখতে পাচ্ছ কিনা। স্যার আপনার মাইকটা অফ আছে। এখন শোনা যাচ্ছে? ওকে ওকে ওকে। আশা করছি এখনো তোমরা শুনতে পাচ্ছ। ওকে, তাহলে প্রথম দিক থেকে আবার এক মিনিট। হ্যাঁ, আগের দিনকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বিভিন্ন ধরনের G1 G2 এবং এস ফেজ, যেটা ইন্টারফেজ, এবং তার সাথে হচ্ছে বিভিন্ন যে চেক পয়েন্টগুলো আছে, চেক পয়েন্ট একটা G1 দশায় এবং একটা G2 দশায়। এই দুটো যে চেক পয়েন্ট সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম, সেটার গুরুত্ব কি, সাইক্লিন প্রোটিন নামক প্রোটিনটার নাম করা হয়েছিল। আজকে আমরা যেটা দেখব কোষ বিভাজনের এম ফেজ বা মাইটোটিক ফেজটা সম্বন্ধে। সেটা কি কি নিয়ে তৈরি? প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আবার এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা প্রো মেটাফেজ বলে দশা রয়েছে। সেরকমই এরকম আরো অজস্র মেটাফেজের পরবর্তী লেট মেটাফেজ বা প্রো অ্যানাফেজ, এরকম প্রো টেলোফেজ বা লেট অ্যানাফেজ, এই ধরনের দশা আরো বিভিন্নভাবে ভাগ করা আছে। কিন্তু এখানে তোমাদের আপাতত যেটা দরকার সেটা হচ্ছে কি, মেইন যে চারটে দশায় ভাগ করা হচ্ছে পর্যায়, সেটা হচ্ছে মাইটোটিক ফেজটাকে প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এবং তারপরে যখন এই চারটে দশা কমপ্লিট হয়ে যায় তখন সাইটোপ্লাজম বিভাজিত হয়, যেটার নাম কি সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে যেখানে সাইটোপ্লাজমটা বিভাজিত হবে এবং হয়ে দুটো নতুন অপত্য কোষ তৈরি করবে।
তার মানে কি হলো, একটা কোষ থেকে আমার দুটো অপত্য কোষ, একটা মাতৃকোষ থেকে দুটো অপত্য কোষ তৈরি হলো। তাহলে এবারে যেটা জানার দরকার, তাহলে এই দশাগুলোতে প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজে কি কি ঘটনা ঘটে। ঠিক আছে, মানে জেনারেলি হচ্ছে গিয়ে আগের বা প্রথম, ঠিক আছে, আহ, বলা হয়। তো প্রফেজ এটা এমন একটা ফেজ, মানে হচ্ছে গিয়ে সিম্পল পর্যায় বা দশা। তাহলে প্রফেজে কি হচ্ছে, আমার G2 দশাতে, G2 তে কি হয়েছিল, G2 থেকে প্রফেজে ঢুকছে কোষটা। G2 দশায় কি হয়েছিল, চেক পয়েন্টে কোষ চেক করেছিল সেখানে কোনো মিউটেশন ঘটেছে কিনা, ডিএনএ এর মধ্যে বা ক্রোমোজোমের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, কোষের মধ্যে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিয়েন্ট বা উপাদান যথেষ্ট পরিমাণে আছে কিনা, কোষ অঙ্গাণুগুলো যথেষ্ট পরিমাণে আছে কিনা, এবং কোষটা বিভাজিত হওয়ার জন্য রেডি কিনা আলটিমেটলি। সেইটা যখন ডিসাইড হয়ে গেল, এবং বিভিন্ন ধরনের ফ্যাক্টর রয়েছে, পার্টিকুলারলি কিছু কিছু গ্রোথ ফ্যাক্টর হয় বা বিভিন্ন ধরনের বিভাজনটাকে যে ট্রিগার করবে বা সেই ইনফরমেশনটা আসবে, সেরকম বিভিন্ন ধরনের প্রোটিন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুজনের শরীরেই হচ্ছে কি সর্বদা উপস্থিত থাকে। সেখানে কিছু হরমোন হতে পারে, কিছু আদার ফ্যাক্টরও হতে পারে। ঠিক আছে, মানে হঠাৎ করে একটা কোষ কেন ডিসাইড করবে যে আমি হচ্ছে কি একটা থেকে দুটো কোষ বিভাজিত হব বা মাইটোটিক ফেজেতে যাব? সেটা বেসিক্যালি ডিসাইড করে সার্টেন ইনফরমেশন, বা কিছু একটা মেসেজ আসে বা কিছু একটা ইনফরমেশন আসে। সেই ইনফরমেশন বা মেসেজটার কিছুই নয়, সেটা সার্টেন হরমোন হতে পারে বা সার্টেন হচ্ছে কি ফ্যাক্টর হতে পারে। ঠিক আছে, যেগুলো প্রোটিন ধর্মী হয় সাধারণত। তো সেইখানে কি হয়, তারপরে কোষটা যখন সেই বার্তাটা পেল, সেই খবরটা পেল যে বিভাজিত হতে হবে এবং এম ফেজের মধ্যে প্রবেশ করতে হবে, তখন ফার্স্ট যে ঘটনাটা বা দশাটা ঘটে, দ্যাট ইজ নোন অ্যাজ প্রফেজ। প্রফেজে কি হয়, প্রথমেই স্পিন্ডেল ফাইবার অ্যাপিয়ার করে। কি ধরনের, সেন্ট্রোজোম থেকে বেশ কিছু স্পিন্ডেল ফাইবার, সেন্ট্রোজোম থেকে যেটা একটা বিশেষ প্রোটিন আছে, সেই প্রোটিনটার দ্বারা একটা ফাইবার সুতোর মতো তৈরি হয়, আমরা ভিডিওতেও দেখবো একটু বাদে। আর কি হয়, আর যে নিউক্লিয় জালক থাকে, নিউক্লিয়াসের তোমরা যদি গঠন পড়ে থাকো তোমাদের হয়তো মনে আছে, নিউক্লিয় পর্দা, তার ভেতরে থাকে নিউক্লিয় লাস, নিউক্লিয় জালক, নিউক্লিয় প্লাজম। সেই নিউক্লিয় জালক বা ক্রোম্যাটিন জালিকাগুলো বেসিক্যালি কি হয়, ক্রোম্যাটিন জালিকাগুলো কুণ্ডলীকৃত হতে থাকে, যেটাকে ইংলিশে বলা হয় কনডেন্স। কনডেন্স হতে থাকে, একটা সুতোকে যদি একদিক থেকে আরেক দিকে পেঁচাতে থাকো, ঠিক যেভাবে ওটা গুটিয়ে যাবে, পেঁচিয়ে যাবে একটা আরেকটার সাথে কাছাকাছি এসে আস্তে আস্তে ক্রমশ পেঁচাচ্ছ পেঁচাচ্ছ বা পাক দিচ্ছ, তাহলে কি হবে, আলটিমেটলি সেটা হচ্ছে গিয়ে ছোট হয়ে যাবে এবং একে অপরের সাথে জড়িয়ে যাবে, গুটিয়ে যাবে। তো এই কনডেনসেশন প্রক্রিয়াটা হচ্ছে গিয়ে হয় কিসের, ক্রোম্যাটিন তন্তুগুলোর। এই কনডেনসেশন প্রক্রিয়াটাই বেসিক্যালি কি তৈরি করে, ওটাই আলটিমেটলি একটা সিস্টার ক্রোম্যাটিড তৈরি করে, বা দুটো সিস্টার ক্রোম্যাটিড পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করে, একটা ক্রোমোজোম। ঠিক আছে, কেউ বলতে পারবে সিস্টার ক্রোম্যাটিড দুটো যে অঞ্চলে যুক্ত থাকে ক্রোমোজোমের সেই অংশটাকে কি বলে? এনিওয়ান? দুটো সিস্টার ক্রোম্যাটিড ক্রোমোজোমের যে স্থানে যুক্ত থাকে সেই জায়গাটাকে কি বলা হয়? এনিওয়ান, মাইক্রোফোন অন করে। মানে বলতে চাইছি, ক্রোমোজোমের, এটা যদি একটা ক্রোম্যাটিড হয় আর একটা ক্রোম্যাটিড, ফর এক্সাম্পল দুটো ক্রোম্যাটিড, অতটা হয়তো ভালো হচ্ছে না, হ্যাঁ, দুটো ক্রোম্যাটিড, এই যে মাঝখানের যে অঞ্চলটা যেখানে যুক্ত থাকছে দুটো ক্রোম্যাটিড, সেই স্থানটিকে কি বলা স্যার হয়? ক্রোমোমিয়ার। আহ, আরেকবার। ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার নাকি সেন্ট্রোমিয়ার? দুটো সিস্টার ক্রোম্যাটিড, যতদূর মনে পড়ছে আমরা গঠন যখন আলোচনা করেছিলাম তখন বলা হয়েছিল দুটো সিস্টার ক্রোম্যাটিড কোথায় যুক্ত থাকে, দুটো সিস্টার ক্রোম্যাটিড হচ্ছে কি সেন্ট্রোমিয়ার অঞ্চলটাতে
যেটা হচ্ছে গিয়ে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার বলা হয়, সেই অঞ্চলটাতে কিন্তু যুক্ত থাকে, যেটা হচ্ছে গিয়ে মুখ্য খাঁজ হিসাবে হচ্ছে গিয়ে সেটাকে কিন্তু বলা হয় মুখ্য খাঁজ অঞ্চল বা সেন্ট্রোমিয়ার। এবং সেই সেন্ট্রোমিয়ারের দুদিকে যেটা থাকে সেটা হচ্ছে একটা মানে দুদিকে মানে সেটাকে বেষ্টন করে যেটা থাকে এই স্থানটাতে, সেখানে কি থাকে, আরেকটা প্রোটিন থাকে যেটার নামও বলা হয়েছিল। কেউ বলতে পারবে এই প্রোটিনটার নাম? যেটা নীল রঙের একটা দেখানোর চেষ্টা করছি, এই প্রোটিনটার নাম এনিওয়ান? যদি এই দুটো সিস্টার ক্রোম্যাটিড হয়, তার দুদিকে দুটো প্রোটিন রয়েছে, মানে সেই স্থানটাকে বেষ্টন করে পুরো গোল করে ঘিরে থাকে, কিন্তু এখানে আমরা যেহেতু ছবিতে 2D তে দেখছি সেই কারণে আমি দুদিক বলছি। সেই প্রোটিনটার নাম কেউ বলতে পারবে? বা এই অঞ্চলটাকে কি বলে, সরি অঞ্চলটাকে কি বলে? সেন্ট্রোমিয়ারের অঞ্চলে যে প্রোটিনটা থাকে সেইটাকে কি বলা হয়? সেন্ট্রোমিয়ারটাকে ঘিরে যে প্রোটিনটা থাকে। এনিওয়ান? না বললে আমি আজকে দেখতে পাচ্ছি না তোমাদেরকে। তোমরা কি একটুখানি বলতে পারবে এনিওয়ান? বলা হয়েছিল কাইনেটোকোর। কাইনেটোকোর হচ্ছে গিয়ে এই পার্টিকুলার প্রোটিনটার নাম, যে প্রোটিনটার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই কোষ বিভাজনে। তার কারণ ক্রোমোজোম যখন কনডেন্স হয়ে গেল, ক্রোমোজোম কনডেন্স হওয়ার পরে যে স্পিন্ডেল ফাইবার যেটা কোথা থেকে অ্যাপিয়ার করেছিল, যেটা হচ্ছে কি একদম আমাদের যে সেন্ট্রিওল রয়েছে, সেই সেন্ট্রিওল সেন্ট্রোজোমের যে প্রথমে সেন্ট্রোজোমের সেন্ট্রিওল থেকে দুটি থেকে যে গঠিত হয়েছিল, সেখান থেকে কিন্তু সেই যে বেম তন্তু বা স্পিন্ডেল ফাইবার সেটা কিন্তু কাইনেটোকোরের সাথে যুক্ত হয়েছিল, কাইনেটোকোর নামক প্রোটিনটার সাথে। মানে বলতে গেলে এখানে যদি কাইনেটোকোর প্রোটিনটা থেকে থাকে, তাহলে বেম তন্তুগুলো কিসের সাথে যুক্ত হয়? সেই কাইনেটোকোর প্রোটিনটার সাথে। এদিকের কাইনেটোকোর আর এদিক থেকেও আরেকটা বেম তন্তু যুক্ত হয়, যেটাকে ইংলিশে কি বলা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে স্পিন্ডেল ফাইবার বা বেম গঠিত হচ্ছে। তো প্রফেজ দশায় এই প্রধানত এই ঘটনাগুলো ঘটে। আর কি হলো তাহলে? ক্রোমোজোম কনডেন্স হলো, প্রধান ঘটনাটা কি? ক্রোমোজোম কনডেন্স হলো, নিউক্লিয় পর্দা, স্পিন্ডিল যদি জুড়তে চায় তাহলে কি হতে হবে? নিউক্লিয় পর্দাটা আস্তে আস্তে বিলুপ্ত হতে হবে। সেই ঘটনাটাও হচ্ছে গিয়ে শুরু হয়ে যায় প্রফেজ দশা থেকে। এবং তার সাথে কি হচ্ছে, যে বেম তন্তুগুলো হচ্ছে গিয়ে ক্রোমোজোমের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছে এবং যুক্ত হচ্ছে। ক্রোমোজোম কনডেনসেশন হয়েছে, ক্রোমোজোম কুণ্ডলীকৃত হয়েছে এবং বেম তন্তুর গঠন হয়েছে। যেহেতু এগুলো অ্যাস্ট্রাল থাকে, যেহেতু প্রাণী কোষের ক্ষেত্রে বেমটা হচ্ছে গিয়ে সেন্ট্রোজোমের অ্যাস্ট্রাল রশ্মি থেকে তৈরি হয়, সেই কারণে এগুলোকে বলা হয় অ্যাস্ট্রাল বেম। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেহেতু সেন্ট্রোজোমটা থাকছে না স্পষ্ট, তাহলে সেই কারণে উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেমটাকে বলা হয় অ্যানাস্ট্রাল বেম। ঠিক আছে? অ্যাস্ট্রাল এবং অ্যানাস্ট্রাল বেম তন্তু বা স্পিন্ডেল ফাইবার, স্পিন্ডেল বা বেম। এই সুতোর মতো কি, সুতো তো আর ওখানে গিয়ে কটন বা সিল্কের সুতো নয় বা নাইলনের সুতো। তো ওখানে এই সুতোগুলো বলতে কি বোঝানো হচ্ছে, যে ফাইবার বা জালক যেগুলো যে সুতোর মতো জাল তৈরি করছে, সেটা কি বেসিক্যালি এগুলো প্রোটিন হয়। প্রধানত ওগুলো কি হয়, এক একটা প্রোটিন হয়। প্রোটিনগুলোই লম্বা একটা সুতোর আকারে হচ্ছে গিয়ে বিভিন্ন মানে একটাই প্রোটিন পরপর পরপর জুড়তে জুড়তে একটা লম্বা চেইন বা সুতোর মতো এরকম ফাইবার তৈরি করে। ঠিক আছে? পরের দশাটা কি? মেটাফেজ দশা। মেটাফেজ দশায় কি হয়? মেটাফেজ দশায় প্রধানত যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ক্রোমোজোমগুলো কোষের নিরক্ষীয় অঞ্চল বা বিষুব অঞ্চলে সজ্জিত হয়। নিউক্লিয় পর্দা অবলুপ্তি ঘটেছে, বেম তন্তু ক্রোমোজোমের সাথে যুক্ত হয়ে গেছে। পরবর্তী এখন ঘটনাটা কি ঘটবে? পরবর্তী ঘটনাটা ঘটবে যে ক্রোমোজোম মেটাফেজ দশায়
ক্রোমোজোমগুলো কোষের নিরক্ষীয় অঞ্চল বা বিষুব অঞ্চলে সজ্জিত হবে। এটাকে একটা বিশেষ নাম দেওয়া হয়েছে, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে মেটাফেজ প্লেট বলা হয়। কারণ যখন ক্রোমোজোমগুলো কোষের ঠিক মাঝখানে সুসজ্জিত অবস্থায় থাকে তখন একটা প্লেটের মতো দেখতে লাগে, যে মাঝখানে একটা প্লেটের মতো তৈরি হয়েছে। তো সেই কারণে এটাকে বলা হয় মেটাফেজ প্লেট। ঠিক আছে, পরবর্তী দশাটা কি তাহলে? মেটাফেজ প্লেটে কি হলো? ক্রোমোজোম গুলো প্রধানত হচ্ছে গিয়ে কোষের নিরক্ষীয় অঞ্চলে বা বিষুব অঞ্চলে বা ইকুইটোরিয়াল রিজিয়নে হচ্ছে গিয়ে সুসজ্জিত হলো। মেটাফেজের পরবর্তী দশা হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ দশায় কি হয়? সিস্টার ক্রোম্যাটিড, ক্রোমোজোমের কি ছিল? দুটো ক্রোম্যাটিড ছিল, দুটো ক্রোম্যাটিড ছিল। সেই ক্রোম্যাটিড দুটো কি হয়? সেন্ট্রোজোম অঞ্চল থেকে আলাদা হয়ে যায়। কেন আলাদা হয়? কারণ ওই অ্যাস্ট্রাল বেম, যেগুলো বেম তন্তু রয়েছে, সেটা একটা যেটা প্রোটিন, সে কি করে, ধরো একটা দিক থেকে দড়ি ধরে টানলে যেরকম হয় ঠিক সেই ঘটনাটা ঘটে, বেম তন্তুগুলো ছোট হতে থাকে। তার ফলে কি হয়, দুদিকের মধ্যে দুদিকের বেম তন্তু একে অপরকে টানার চেষ্টা করে। দুদিকের বেম তন্তু কোষের মধ্যে যখন এখানে একটা সরি একটা যদি সিস্টার ক্রোম্যাটিড এখানে থাকে, এখানে যদি একটা ক্রোম্যাটিড, এদিকে একটা ক্রোম্যাটিড রয়েছে, দুটো ক্রোম্যাটিড, এবং এই অঞ্চলে যেটা কাইনেটোকোর অঞ্চল, এখান থেকে কি হয়েছে, একটা বেম এদিক থেকেও আরেকটা বেম টানছে। ঠিক আছে, বেসিক্যালি বেম তন্তু, হয়তো লাল রঙের এটা বেম তন্তু। এরা যখন একে অপরের উল্টো দিকে টানছে তখন কি হয়, সেই সিস্টার ক্রোম্যাটিড দুটো আলাদা হয়ে যায়। সিস্টার ক্রোম্যাটিড দুটো তখন আলাদা হয়ে একদিকে চলে যাবে, আর একটা সিস্টার ক্রোম্যাটিড আলাদা হয়ে অন্যদিকে যাওয়া শুরু করবে। অ্যারো দিয়ে আশা করি বোঝানোর চেষ্টা করছি। এই ঘটনাটা কখন ঘটে? এই ঘটনাটা ঘটে হচ্ছে গিয়ে অ্যানাফেজ দশায়। তাহলে অ্যানাফেজ দশাতেও কি থাকছে, যে নিউক্লিয় জালকটা থেকে কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোম তৈরি হয়েছিল, সেই ক্রোমোজোমটা কিন্তু দুটো ক্রোম্যাটিড ভাগ হয়ে গেল। তাহলে যেটা বংশগতির ধারক এবং বাহক বলা হচ্ছে, যার মধ্যে ডিএনএ উপস্থিত রয়েছে, জিন উপস্থিত রয়েছে, যেটা হচ্ছে গিয়ে কোষের বা পুরো প্রাণীটার বা উদ্ভিদটার বংশগত বা যে হেরিডিটারি ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে সেগুলো বহন করছে, সেই পুরো বার্তাটা কিন্তু নতুন কোষের মধ্যেও যাতে যেতে পারে, সেই কারণে ক্রোমোজোমটা কিন্তু পুরোপুরি ভাগ হলো, যাতে জিন বা তার মধ্যে উপস্থিত ডিএনএটা সমান ভাগে দুটিকে ভাগ হয়ে গেল। কিসের মাধ্যমে? সিস্টার ক্রোম্যাটিডের মাধ্যমে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্রোমোজোম ডিভাইড হলো, সিস্টার ক্রোম্যাটিড মুভ টু অপোজিট পোল। দুটো পোলের, আমাদের যেমন পৃথিবীরও নর্থ পোল এবং সাউথ পোল রয়েছে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, ঠিক সেরকম দুটো পোল মেরুর দিকে হচ্ছে গিয়ে সিস্টার ক্রোম্যাটিড গুলো চলে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? হাত পা আছে? হেঁটে হেঁটে চলে যাচ্ছে? সাঁতার কেটে চলে যাচ্ছে? না, দুদিক থেকে হচ্ছে গিয়ে বেম তন্তুগুলো দুজনকে হচ্ছে গিয়ে টানছে, এবং বেমতন্তুগুলো নিজেরা ছোট হতে শুরু করছে। ঠিক আছে, এই ঘটনাটা হচ্ছে গিয়ে ঘটছে। লাস্ট দশা যেটা হলো সেটা হচ্ছে টেলোফেজ দশা। টেলোফেজ দশায় কি হচ্ছে, কোষ দেখছে যে আমার যে নিউক্লিয়ার মেটেরিয়াল, যেটা নিউক্লিয় জালক, যা ক্রোমোজোম ডিএনএ, এই পার্টটা যখন দুটো ভাগে ভাগ হয়ে গেছে, তাহলে আমার এবারে কি দরকার পরবর্তী? সেই জিনিসটাকে, ওই পদার্থটাকে, ক্রোমোজোমটাকে, সেই সিস্টার ক্রোম্যাটিড গুলোকে কি করতে হবে, আবার একটা পর্দার মধ্যে দিয়ে পর্দা দ্বারা ঘিরে দিতে হবে, যাতে অন্যান্য অঙ্গাণু বা বাইরের কোনো জিনিসের সাথে সহজে মিশে না যায় সাইটোপ্লাজমের সাথে। সেই কারণে কি হচ্ছে, প্রধান যে ঘটনাটা ঘটে টেলোফেজে, নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়, নিউক্লিয় পর্দা আবার তৈরি হয়, পুনরায় নিউক্লিয় পর্দা তৈরি হয়, এবং যে ক্রোমোজোম গুলো পাকিয়ে গিয়েছিল বা পাককে একে অপরের সাথে, যেটা প্রথমে হয়েছিল প্রফেজে ক্রোমোজোম কন্ডেনসেশন, ঠিক তার উল্টো ঘটনাটা ঘটবে ক্রোমোজোম ডিকন্ডেনসেশন। ডিকন্ডেনসেশন মানে যে পাকিয়ে পাকিয়ে যে কুণ্ডলীকৃত অবস্থায় পৌঁছেছিল, সেই কুণ্ডলীটা আবার খুলে যাবে।
খুলবে মানে উল্টো দিকে পেঁচালে যেরকম হয়, সেই সুতোটা আবার প্যাঁচটা খুলতে খুলতে সেই সুতোটা আবার ফ্রিলি লম্বা বা যেরকম অবস্থায় ছিল সেই অবস্থায় চলে যাবে। ক্রোমোজোমকে যদি সেরকম সুতোর মতো চিন্তা করি, তাহলে কি হলো, ক্রোমোজোমের ডিকন্ডেনসেশন হলো। আরেকটা অন্যতম প্রধান ঘটনা কি ঘটলো, আরেকটা প্রধান ঘটনা ঘটলো, সেটা হচ্ছে কি স্পিন্ডেল ফাইবার, যেটা বেম তন্তু এখানে তৈরি হয়েছিল। কোথায় তৈরি হয়েছিল? প্রফেজ দশায়। প্রফেজ দশায় কি হয়েছিল? স্পিন্ডেল ফাইবার তৈরি হয়েছিল, অ্যাপিয়ার করেছিল স্পিন্ডেল ফাইবার। এখানে কি করলো? স্পিন্ডেল ফাইবার ডিসঅ্যাপিয়ার, উধাও হয়ে গেল, হারিয়ে গেল। স্পিন্ডেল ফাইবারের অবলুপ্তি ঘটলো। স্পিন্ডেল ফাইবার চলে গেল, তার কারণ সিস্টার ক্রোম্যাটিড গুলো তো পুরোপুরি মেরুর দিকে নিয়ে চলে এসেছে স্পিন্ডেল ফাইবার টেনে। তাহলে তো আর বেম তন্তু বা স্পিন্ডেল ফাইবারের কাজ নেই। সেই কারণে কি হলো, স্পিন্ডেল ফাইবারের অবলুপ্তি ঘটলো এবং ক্রোমোজোম ডিকন্ডেনসেশন হলো, নিউক্লিয় পর্দা তৈরি হয়ে গেল। এই প্রধানত এই ঘটনাগুলো ঘটলো হচ্ছে গিয়ে প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। নাও জাস্ট ইমাজিন, চিন্তা করো, কল্পনা করো, এই ঘটনাটা উদ্ভিদের ভাজক কলায়, মানে সেটা মূল বা কাণ্ডের অগ্রভাগে হতে পারে, কুঁড়িতে থেকে শুরু করে বিভিন্ন ফল ফুলের মধ্যে, এবং আমাদের শরীরের বিভিন্ন কোষের মধ্যে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে কোষগুলো উপস্থিত রয়েছে, পার্টিকুলারলি তোমরা যদি চোখের সামনে দেখতে পাচ্ছ, যেটা তোমাদের স্কিন, তোমাদের চামড়া, সেই চামড়ার যে কোষগুলো রয়েছে, সেটা কি হয়, একটা নির্দিষ্ট সময় পরে সেখানে কোনো কিছু কিছু টাওয়েল দিয়ে বা কিছু গামছা দিয়ে যখন মুছছো, কি হচ্ছে, সেখান থেকে দেখবো অনেক সময় ডেড সেল উঠতে শুরু করে। তার মানে কি, সেখানে কিন্তু আমাদের কি চামড়াটা ক্ষয়ে যাচ্ছে? না, তারও কিন্তু সেই জায়গায় নতুন চামড়া হচ্ছে গিয়ে কিন্তু তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের কোষ কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে। তাহলে এই ঘটনাটা আমাদের শরীরের মধ্যে কন্টিনিউয়াসলি ঘটে চলেছে বহু কোষের মধ্যে। ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে গিয়ে কোষ বিভাজিত হলো, কিন্তু এখানে কত অবধি বিভাজিত হলো? এখন অবধি নিউক্লিয়াস বিভাজিত হয়েছে। এটা নিউক্লিয়ার বিভাজন। সেই কারণে এই পদ্ধতিটাকে বলা হয়, এই পুরো জিনিসটাকে কি, ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়ার বিভাজন। এম ফেজের পরবর্তী দশাটা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজম থেকে সহজেই মনে রাখা যায় সাইটো। সাইটোকাইনেসিস মানে এই দশাতে সাইটোপ্লাজমটা বিভক্ত হয়ে যাবে, সাইটোপ্লাজম বিভক্ত হবে এবং দুটো নতুন অপত্য কোষ হচ্ছে গিয়ে তৈরি করবে। উদ্ভিদ কোষের এবং প্রাণী কোষের বিভাজনের মধ্যে অন্যতম প্রধান, মাইটোটিক বিভাজনের যেটা অন্যতম প্রধান পার্থক্য হচ্ছে এই সাইটোকাইনেসিস দশায়, সেটা হচ্ছে এক হচ্ছে গিয়ে বেম তন্তু, একটাতে হয় অ্যাস্ট্রাল বেম। প্রাণী কোষের ক্ষেত্রে অ্যাস্ট্রাল বেম তৈরি হয়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম না থাকার কারণে অ্যানাস্ট্রাল বেম তৈরি হয়। আরেকটা কি হয়, সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসে যখন নিউক্লিয়াস দুটো দু প্রান্তে চলে গেল এবং সাইটোপ্লাজমটা বিভক্ত হলো, এটাকে বলা হয় ফারো। মানে একটা বেলুনকে তোমরা হয়তো দেখেছো, একটা বড় একটা বেলুন আছে, বেলুনটাকে যদি মাঝখানটা ধরে হচ্ছে কি দুদিক থেকে চাপ দাও, কি হবে, সেই বেলুনটা একটা মাঝখানটায় পেঁচিয়ে যাবে, আবার হচ্ছে কি আরেকটা হচ্ছে গিয়ে পেঁচিয়ে যাবে, তারপর এখান থেকে যদি কাট করে দেওয়া হয় দুটো আলাদা। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে যে অঞ্চলটা দুটো নিউক্লিয়াস দুদিকে তৈরি হয়ে যাওয়ার পরে, ধরে নাও এটা উদ্ভিদ কোষ, এখানে কি তৈরি হয়, দুটোর মাঝখানে বেশ কিছু পদার্থ জমা হতে 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 মাঝখানে একটা কি তৈরি করে, একটা সেল প্লেট তৈরি করে। ছবিটা যদি অ্যাকিউরেট হলো না, উদ্ভিদ কোষের ক্ষেত্রে যদি আমরা দেখি এই ধরনের একটা স্ট্রাকচার, দুদিকে যদি নিউক্লিয়াস চলে যায়, মাঝখানে বিষুব অঞ্চলে কি তৈরি করবে, বিষুব অঞ্চলে সেল প্লেট তৈরি করবে। ঠিক আছে? এবং তার ফলে এদিকে একটা, এদিকে আরেকটা অপত্য কোষ তৈরি হয়। এইভাবে এই পার্টটা ক্যারিওকাইনেস, সাইটোকাইনেসিস এবং বেমতন্তুর গঠন, এই প্রক্রিয়াগুলো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ক্ষেত্রে বেশ কিছু পার্থক্য আছে। তোমরা ওই পার্টগুলো হচ্ছে গিয়ে একটুখানি একটু দেখে নিও। ঠিক আছে? আমরা একটা ছোট্ট ভিডিও দেখব কোষ বিভাজনের, যদি সম্ভব হয়। এইটারই আরেকটা ভিডিও আমরা আগের দিনকেও দেখেছিলাম, আজকেও আরেকবার দেখব, যেটা পড়া হলো। দেখো, এটা ইউটিউবে আছে, খুব সিম্পল। দুটো নতুন অপত্য কোষ তৈরি করতে হবে, তার জন্য কি দরকার, বিভিন্ন দশা রয়েছে। সিম্পলি
ইয়েস, নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয় জালক রয়েছে, নিউক্লিয় লাস রয়েছে, সেই নিউক্লিয়ার মেটেরিয়াল কিন্তু অলরেডি ডবল হয়ে গেছে। ডবল কখন হয়েছে? এস ফেজেতে। এস ফেজ বা সিনথেসিস ফেজ, G1S G2। এস ফেজেতে কিন্তু রেপ্লিকেশন হয়েছে। রেপ্লিকেশন মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়ে গেছে, মানে জেনেটিক মেটেরিয়াল ডবল তৈরি হয়ে গেছে। G2-তে সেটাই চেক করলো কোষ, যে সেখানে কোনো ভুলভ্রান্তি নেই তো, সেখানে কোনো মিউটেশন নেই তো। যেই দেখলো যে না নেই এবং একটা বার্তা এলো যে কোষ বিভাজিত হতে হবে, তখন কি হলো? সেটা প্রফেজ দশায় ঢুকে পড়লো। প্রফেজ দশায় কি হলো? নিউক্লিয়ার কন্ডেনসেশন হলো, ক্রোমোজোম গুলো কন্ডেন্স হয়ে ক্রোমোজোম গঠন হলো, ক্রোমাটিন ফাইবার গুলো, আর বেম তন্তু গঠিত হচ্ছে বা স্পিন্ডেল ফাইবার। বেম তন্তুগুলো হচ্ছে গিয়ে ক্রোমোজোমের ঠিক কাইনেটোকোর অঞ্চল, সেখানে হচ্ছে গিয়ে যুক্ত হচ্ছে। কাইনেটোকোর প্রোটিনটার সাথে, সেন্ট্রোজোমে উপস্থিত কাইনেটোকোর প্রোটিনটার সাথে হচ্ছে গিয়ে যুক্ত হচ্ছে। তারপরে কি হলো? তারপরে দশাটা হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ দশায় পুলিং, দড়ি টানাটানি শুরু হলো। সিম্পল, কাইনেটোকোরের দিক থেকে দুদিকের বেম তন্তু ছোট হতে থাকবে এবং একে অপরকে টানতে থাকবে দুদিকে, দুই মেরুর দিকে। সিম্পল হচ্ছে গিয়ে ক্রোমোজোম গুলো দুদিকে আস্তে আস্তে চলে যাবে। এবং যেই দুই মেরুর দিকে চলে গেল, লাস্ট দশা টেলোফেজ। কি হবে? ক্রোমোজোমের ডিকন্ডেনসেশন হবে, বেমতন্তুর অবলুপ্তি ঘটবে। বেমতন্তুর অবলুপ্তি মানে বেমতন্তু থেকে ক্রোমোজোম গুলো ছেড়ে, ক্রোম্যাটিড গুলো, সরি ক্রোমোজোম নয়, সিস্টার ক্রোম্যাটিড গুলোকে ছেড়ে দিল, এবং যে সিস্টার ক্রোম্যাটিড যেটা কুণ্ডলীকৃত অবস্থায় ছিল, সেই কুণ্ডলীটাও খুলে যাচ্ছে এবং সেগুলো সুতোর মতো ফ্রি হয়ে গেল। আবার নিউক্লিয় পর্দার পুনর্গঠন হলো, তার মধ্যে নিউক্লিয় লাশও তৈরি হলো, এবং আলটিমেটলি সাইটোকাইনেসিসে একটা ক্লিভেজ বা ফারো, যেটা সিম্পলি দুটো কোষের জন্য সমপরিমাণ, প্রায় সমপরিমাণ সাইটোপ্লাজম কোষাঙ্গাণুকে ভাগ ভাগ করে দিয়ে দিল। তার ফলে কি হলো? দুটো নতুন অপত্য কোষ তৈরি হলো। এটা হচ্ছে তোমরা অ্যানিমেশনে দেখলে। পরের দিনকে আমরা হচ্ছে গিয়ে অন্য একটা জিনিস স্টার্ট করব, কিন্তু আজকে আমি তোমাদেরকে আরেকটা ছোট্ট জিনিস দেখাতে চাইবো। সেটা হচ্ছে রিয়েল টাইম আসলে কি ঘটনাটা বা দেখতে কিরকম লাগে এই মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিটা আন্ডার মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপের মধ্যে যদি একটা লাইভ জ্যান্ত কোষ, জীবন্ত কোষকে যদি দেখা হয়, তার মধ্যে দেখো এই মাঝের কোষটাকে ফোকাস করো, এটা কিন্তু একটা কোষ। কোষের মধ্যে দেখো এখানে হচ্ছে কি নিউক্লিয়ার বা নিউক্লিয় জালকগুলো কি অবস্থায় রয়েছে। নিউক্লিয় পর্দা, ভেতরে নিউক্লিয় জালকটা দেখা যাচ্ছে। দেখো কি সুন্দরভাবে হচ্ছে গিয়ে কোষের মাঝখানে বিষুব অঞ্চল থেকে যে ক্রোমোজোম গুলো, সিস্টার ক্রোম্যাটিড গুলো ছিল, সেগুলো পুরো দু প্রান্তে ভাগ হয়ে গেল, হঠাৎ করে একটা পুলিং হলো এবং দুটোর দিকে হচ্ছে গিয়ে চলে গেল। আবার একবার দেখো, ক্রোমোজোমটা হচ্ছে গিয়ে দেখো প্রায় কোষের বিষুব অঞ্চল বরাবর সজ্জিত হয়েছে, যদি আমার অ্যারোটা দেখতে পাও। তারপরে কি বেমতন্তু, হয়তো এখানে লাইভ মানে পরিষ্কার দেখতে পাচ্ছ না, কিন্তু বেমতন্তু গঠিত হয়েছে, দুটো ক্রোম্যাটিডকে দুদিকে টেনে নিয়ে চলে গেল, এবং আলটিমেটলি সেখানে আবার কি হলো? ওগুলো ডিকন্ডেনসেশন হলো এবং ওখানে একটা নতুন নিউক্লিয়াস তৈরি হলো। এবং চোখের সামনে দুটো দেখতে পাচ্ছ নতুন অপত্য কোষ, যার মধ্যে সুগঠিত সুস্পষ্ট নিউক্লিয়াস রয়েছে। বাকি অঞ্চলটা সাইটোপ্লাজম, যার মধ্যে কি রয়েছে? প্রচুর পরিমাণে কোষাঙ্গাণু রয়েছে। ঠিক আছে? তো এই ঘটনাটা হচ্ছে গিয়ে ঘটে। কারোর কোনো কোশ্চেন বা কারোর কোনো ডাউট আছে? এনি কোশ্চেন, এনি ডাউট? আজকের মতো এই পর্যন্তই। কারোর কোনো কোশ্চেন বা কারোর কোনো জিজ্ঞাসা আছে? না থাকলে পরের দিনকে আমরা আরেকটা ইন্টারেস্টিং বিভাজন দেখব, যেটাকে বলা হয় মিওসিস কোষ বিভাজন, যেটা হচ্ছে গিয়ে হ্রাস বিভাজন এবং সমবিভাজন দুটো মিলিয়ে তৈরি হয়।
এবং শুধু জনন মাতৃকোষগুলোতে হচ্ছে কি সেগুলো ঘটে, সেটা নিয়ে আমরা মিওসিসটা নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।